আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোথাও যাওয়া হচ্ছে না, আমি টেবিলে সব কিছু রেডি করে রেখেছি। তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে তারপর যাবে। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আন্টি আর মন্ত্রীর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসায় আসতেই হঠাৎ রাফির মোবাইলে ফোন আসে। রাফি ফোন ধরে আমাকে দিল। তখন আমি হ্যালো বললাম। ওপাশ থেকে শিহাব বলল, ভাই, আমজাদ খানের সব খবর পেয়েছি। আমজাদ খান 1 বছর আগে বাংলাদেশের বাইরে ছিল। এই বছর বাংলাদেশ থেকে ইয়াবা, অস্ত্র, ড্রাগ এগুলোর অবৈধ ব্যবসা করে যাচ্ছে। আর এটাও জানছি তার সাথে নাকি বাইরের লোকের সাথে হাত আছে। কিন্তু এখন আমজাদ খানকে দেখতে পাইনি। তার কিছু লোককে আটক করে কথাগুলো বের করতে পেরেছি, কিন্তু আমজাদ খান কোথায় আছে সেটা বলে নাই। তারপর ওদেরকে গুলি করে মেরে ফেলেছি। আমার মনে হয় আমজাদ খান কোথাও লুকিয়ে আছে, সবার সামনে আসে না, হয়তো লুকিয়ে লুকিয়ে অন্য কিছুর প্ল্যান করছে। কিন্তু আমি ওই আমজাদ খানকে কখনো ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরও লোক বাড়িয়েছি। বর্ডারের চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে আছি। একদিন ঠিকই ওই আমজাদ খানকে ধরতে পারবো। ঠিক আছে, তোরা একটু সেফে থাকবি। আমজাদ খানের লোক যেন তোদের কিছু করতে না পারে। আর কোনো কিছু লাগলে রাফির কাছে বলবি। যদি আমজাদ খানের সন্ধান পাওয়া যায় তাহলে তোরা কিছু করবি না, যা করার আমি নিজেই ওকে করব। শিহাব ঠিক আছে বলে ফোন কেটে দিল। শিহাবের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে দেখে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? রাতের খাবার খেয়েছে? তার আব্বুকে ছাড়া ও বলেছে কিছু খাবে না। তার আব্বুকে নিয়ে আসলে সে খাবার খাবে। ঠিক আছে খালা, তুমি আমাকে 1 প্লেট খাবার দাও, আমি নিজ হাতে ওকে খাইয়ে দিব। খালা আর কোনো কথা না বলে 1 প্লেট খাবার আমার হাতে দিল। আমি রুমে এসে দেখি রাইসা কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসার মুখটা কান্না করতে করতে কেমন যেন হয়ে গেছে। আমি রাইসার পাশে বসে তাকে ডাকতে লাগলাম। রাইসা আমার ডাক শুনে চোখ খুলে আমাকে জড়িয়ে ধরে আবার কান্না করে দিল। তখন রাইসা বলল, আব্বু তুমি এসেছো? দেখো না, আমার আম্মু সেই সকালবেলা বাসায় গেছে, আমার কাছে একটা মিনিটের জন্য ফোন দেয় নাই। আব্বু, আমার আম্মুকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। তুমি আমার আম্মুকে ফিরিয়ে এনে দাও। আমি তোমার কাছে আর কিছুই চাই না। স্যার কথা শুনে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটা পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন যদি পায়েলকে রাইসার কাছে না এনে দেই তাহলে রাইসা অসুস্থ হয়ে পড়বে। আমাকে যে করেই হোক পায়েলকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, পায়েল সেই সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটা ফোন দিয়ে বলল না নাকি পায়েল কোনো বিপদে পড়েছে। আগে রাইসাকে বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে গিয়ে পায়েলকে ফোন দিব। রাইসা মামুনি, তুমি কান্না করো না। আমি কথা দিচ্ছি তোমার আম্মুকে কিছুদিন পর তোমার কাছে নিয়ে আসবো। তবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা না হলে আমি তোমার আম্মুকে এনে দিব না। না না, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো। তুমি শুধু আমার আম্মুকে আমার কাছে নিয়ে আসবে। আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। ঠিক আছে, তাহলে এখন আমার হাতে খাবার খেয়ে নাও। আমি কালকে তোমার আম্মুর বাসায় যাব। রাইসা চোখের পানি মুছে আমার হাতে খাবার খেতে লাগলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে পায়েলকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো পায়েলের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার পায়েলের মোবাইলে ফোন দিছি, কিন্তু বারবার মোবাইল বন্ধ বলছে। তাই আর পায়েলকে ফোন দিলাম না। আর কিছু চিন্তা না করে রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন রাইসাকে বুঝিয়ে রাফির এবং খালার কাছে বলে গাড়ি নিয়ে সেই দিনাজপুরে রওনা দিলাম। আসার সময় রাফিকে বলে আসছি রাইসা এবং খালাকে দেখে রাখতে। আর মন্ত্রী আমার কথা জিজ্ঞেস করলে বলছি আমি একটা কাজের জন্য ঢাকার বাহিরে গেছি। প্রায় 5 ঘন্টা পর চিরচেনা সেই শহরে চলে আসলাম। আমার আসার কোনো ইচ্ছে ছিল না এই শহরে, শুধুমাত্র রাইসার জন্য এসেছি। এই শহরে না আসার কারণ, আব্বু আম্মু আমাকে ফেলে রাখার পর নানা নানি এবং মামা মামি আমার কোনো খোঁজ খবর নেয় নাই। তাই আব্বু আম্মুর মতো ওদের আমি ঘৃণা করি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই দিনাজপুর। এই স্কুলটা নতুন করে আবার বানিয়েছে। কত স্মৃতি জমে আছে এই শহরে। এখানে আমার কিছু বন্ধু ছিল, কিন্তু যাওয়ার পর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে পায়েলদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি একটু সাইড করে দারোয়ানের সামনে গেলাম।
তখন দারোয়ান আমাকে দেখে বলল, কাকে চাই? আর তোমাকে তো চিনতে পারলাম না, কোথায় থেকে আসছো তুমি? আসলে চাচা, আমি ঢাকা থেকে আসছি। পায়েল আর আমি বন্ধু, ওর সাথে একটু দেখা করতে আসছি। কাল সকাল থেকে ওর মোবাইল বন্ধ। পায়েল মামুনির জন্য স্যারে বিয়ে ঠিক করছে, ছেলে স্যারের বন্ধুর ছেলে। কিন্তু পায়েল মামুনি এই বিয়েতে রাজি না, তাই স্যারে জোর করে পায়েল মামুনিকে বিয়ে দিতে চাইছে আর ওর মোবাইল নিয়ে গেছে। তারপর দারোয়ান যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দারোয়ান চাচা এটা কি বলল? এখন পায়েল কোথায় আছে? ওর সাথে কি কথা বলা যাবে? আমি ওর সাথে 2 মিনিট কথা বলতে চাই। পায়েলকে তো রুমের ভিতরে আটকে রেখেছে, তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। হঠাৎ গতকালের সেই ড্রাইভার ভিতর থেকে বেরিয়ে আসলো, যে পায়েলকে বাসায় নিয়ে আসছে। আমাকে দেখে ড্রাইভার বলল, আরে ভাই, আপনি এখানে হঠাৎ আজকে পায়েল ম্যামের বাসায়? দারোয়ান ড্রাইভারের কথা শুনে তাকে বলল, তুমি ওকে ভাই বলছো কেন? তুমি কি ওনাকে চিনো? ওনাকে চিনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই। উনি হচ্ছে সেই মাফিয়া রাসেল, যে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যার নাম শুনলে বড় বড় নেতারা ভয়ে প্রস্রাব করে দেয়। সরি ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে কথা বলছি। চাচা, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি তুই করে বলবেন। আর আপনি তো কোনো দোষ করেন নাই, তাহলে ক্ষমা কেন চাইছেন? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার মতো ছেলে হয় না। তোমার নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। আজকে তোমাকে সরাসরি দেখবো তা কখনো ভাবিনি। আচ্ছা, এসব কথা বাদ দেন। এখন বলেন, আমি কি পায়েলের সাথে কথা বলতে পারবো? তার সাথে কিছু কথা বলতে চাই। ভাই, চাচা কিছু করতে পারবে না, আমি ম্যামের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আপনি গিয়ে গাড়িতে বসুন। এ কথা বলে ড্রাইভার ভিতরে চলে গেল। আমি আমার গাড়িতে গিয়ে বসলাম। প্রায় আধা ঘন্টা পর দেখি ড্রাইভার বোরখা পরা একটা মেয়েকে নিয়ে আমার গাড়ির সামনে আসলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মেয়েটা ভিতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়েটা আর কেউ নয়, পায়েল। আমি পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পায়েল আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমি অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, তা না হলে আব্বু আম্মু আমাকে জোর করে তার বন্ধু ছেলের সাথে বিয়ে দেবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই পাগলি, তোমাকে আমি অন্য ছেলের সাথে বিয়ে হতে কখনো দিব না। তুমি জানো, তুমি বাসা থেকে আসার পর পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে। রাইসা সারাক্ষণ তোমার জন্য কান্না করে। আমি রাইসাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে আমি ঢাকায় ফিরে যাব। তাহলে আমাকে এখান থেকে নিয়ে চলো, আব্বু আমাকে জোর করে বিয়ে দেবে। আমি তোমাকে এবং রাইসাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আর রাজি না হলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। তাহলে এখন আব্বুর সাথে কথা বলো। আব্বু বলছে খুব শীঘ্রই বিয়ের দিন তারিখ ঠিক করবে। ঠিক আছে, এখন কি তোমার আব্বু বাসায় আছে? আব্বু এখন বাসায় আছে, তুমি আমাকে নিয়ে আব্বুর সামনে যাবে। না, তুমি আগে ভিতরে চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আমার জরুরি একটা কাজ আছে। পায়েল ঠিক আছে বলে আমার কপালে একটা চুমো দিয়ে বাসার ভিতরে চলে গেল। আসলে আমার মোবাইলে রাফি অনেকক্ষণ থেকে ফোন দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার জন্য পায়েলকে ভিতরে পাঠিয়ে দিলাম। আমি এবার রাফিকে ফোন দিলাম। ফোন ঢোকার সাথে সাথে রাফি রিসিভ করলো। তখন আমি বললাম, কিরে, এত ফোন দিচ্ছিস কেন? আমি পায়েলের সাথে কথা বলছিলাম, তাই তোর ফোন কেটে দিছি বারবার। ও, আসলে তোকে যে কারণে এত ফোন দিচ্ছি তা হলো কিছুক্ষণ আগে খবর পেয়েছি মন্ত্রীর বিপক্ষে প্রার্থী থেকে মারার জন্য আমজাদ খানের সাথে হাত মিলেছি। তারা জেনে গেছে তুই এখন দিনাজপুরে আসছিস, তাই আমজাদ খানের লোক তোকে মারার জন্য দিনাজপুরে রওনা দিছে। আমাকে মারার জন্য আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে। সমস্যা নেই, আসুক, দেখি আমজাদ খানের লোক আমার কি করতে পারে। তুই চিন্তা করিস না, নাজিম দিনাজপুরে আছে, আমি তার সাথে কথা বলছি তোকে সেভ করার জন্য। তার লোক নিয়ে তোর কাছে যাচ্ছে। এখন বল, তুই কোথায় আছিস? আমি এখন পায়েলদের বাসার সামনে আছি। ওর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলবো। তুই নাজিমকে বলিস দিনাজপুর হাই স্কুলের সামনে থাকতে। আমি 1 ঘন্টা পর আসতেছি। রাফি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি গাড়ি থেকে বের হয়ে পায়েলদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একটা কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে কাজের বুয়া বলল, আপনি কে? আমি পায়েলের বন্ধু, ঢাকা থেকে এসেছি। পায়েলের আব্বু আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি ভিতরে আসুন, আমি স্যার আর ম্যাডামকে ডেকে দিচ্ছি। এই বলে কাজের বুয়া ভিতরে চলে গেল। আমি ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন পায়েলের আব্বু বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনাদের একটু সময় হতো। সমস্যা নেই, তুমি বলো।
কি কথা বলবে? আসলে আমি আর পায়েল দুজন দুজনকে ভালোবাসি। আমি চাই পায়েলকে বিয়ে করতে। পায়েল বলেছে তাকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু আমি তা কখনো করব না। আমি চাই আপনারা নিজ হাতে পায়েলকে আমার হাতে তুলে দিবেন। তুমি কি জানো আমি পায়েলের বিয়ে ঠিক করে ফেলেছি? ছেলের বাবা আমার বন্ধু, তাদের নিজস্ব ব্যবসা আছে। পায়েলকে আপনারা জোর করে বিয়ে দিতে পারবেন, কিন্তু কখনো আমাকে ছাড়া সুখী হবে না। তোমার কি যোগ্যতা আছে যে আমার মেয়েকে বিয়ে করবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব কিছু আছে তোমার? আমার যা কিছু আছে সেটার 5 ভাগের 1 ভাগ আপনার নেই। আর আপনি এখনো আমার আসল পরিচয় পান নাই। আমি কে? তা বলো তুমি কে? আর তোমাকে দেখে তো মনে হয় না তুমি আমার থেকে বড় লোক। আমি বড়লোক ভাব নিয়ে চলি না। আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। আর বাংলাদেশে রাসেল নামে কোনো মাফিয়ার নাম শুনেছেন? শুনেছি। তবে সে খারাপ মানুষের ক্ষতি করে, তাদের মেরে রাস্তায় ফেলে রাখে। সরকার তার কিছুই করতে পারে না। ঠিকই শুনেছেন। আর সেই মাফিয়া রাসেল আমি। আপনার মেয়ে এতদিন আমার ওখানে ছিল, আর আপনি আমাকে আগে থেকে চিনেন। হয়তো অনেক বছর পর দেখছেন, তাই চিনতে পারেন নাই। তোমাকে আমি চিনি মানে? আর তুমি একজন মাফিয়া হয়ে আমার বাসায় এভাবে আসলে কেন? তোমার সাথে লোকজন কোথায়? আমি সাথে করে কাউকে নিয়ে আসি নাই। আমি যে শহরে যাই সেই শহরে আমার লোক আছে। আর আপনি একটু মনে করে দেখেন তো, কয়েক বছর আগে একদিন রাস্তায় একটা ছেলে আপনার ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আপনার গায়ে থাপ্পড়টা পড়লো। থাপ্পড়টা কেন মারতে গেছি সেটা হয়তো আপনি ভালো করেই জানেন। আমার মনে পড়েছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরের দিন রাস্তায় পানি জমেছিল। আমার ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তোমার গায়ে পানি পড়ে। তুমি একটা ইটের টুকরো নিয়ে আমার গাড়িতে মারো। তখন আমার ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে তোমাকে গিয়ে একটা থাপ্পড় মারে। এর ভিতরে আমি তোমাদের সামনে চলে আসলাম। তখন তুমি ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আমার গালে মেরে দাও। ঠিকই ধরেছেন, কিন্তু ওখানে আপনাদের দোষ ছিল, আমার কোনো দোষ ছিল না। আপনার ড্রাইভারের উচিত ছিল গাড়ি আস্তে আস্তে চালিয়ে যাওয়া। এখন তারপরেও ওই ঘটনার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে মাফ করে দিবেন। তোমার তো কোনো দোষ নেই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আর আমি রাজি আছি পায়েলের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তোমার মতো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না, এটা কি করে হয়? তুমি তোমার আব্বু আম্মুকে বাসায় পাঠিয়ে দিও। একটা কথা বলি, রাগ করবেন না। আমার আব্বু আম্মু কেউ নেই, তারা আমার কাছে মৃত। আজ তাদের জন্য আমি একজন মাফিয়া নামে পরিচিত। কেন? তোমার আব্বু আম্মু কি করেছে যে কারণে তোমার কাছে তারা মৃত? হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে। তখন আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করি। তখন ওই পাশ থেকে বলল, ভাই, আমি নাজিম। রাফি আমাকে আপনার নাম্বার দিয়েছে। আমি লোক নিয়ে হাই স্কুলের সামনে আছি। আপনি কোথায় আছেন? আমি এক জায়গায় আছি, আধা ঘন্টা পর আসতেছি। তোমরা ওখানে অপেক্ষা করো। নাজিম ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি পায়েলের আব্বু আম্মুর সামনে গিয়ে বললাম, আপনাদের পরে সব কিছু খুলে বলবো। আমি চাই পায়েলকে আজকে সন্ধ্যায় কাজী ডেকে বিয়ে করব। তারপর তাকে নিয়ে ঢাকায় চলে যাব। আমার একটা কাজ বাকি আছে, ওটা শেষ করে বড় করে একটা অনুষ্ঠান করব, যদি আপনাদের মত থাকে। তুমি যেভাবে বলবে সেভাবে হবে। আমি সব কিছু রেডি করছি, আর আমার বন্ধুকে মানা করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এখন আসি, সন্ধ্যায় আপনার বাসায় আসব। আপনি সব কিছু রেডি করে রাখবেন। এখন কিছু খাবো না, সন্ধ্যায় বিয়ে করার পর খাবো। আমার সাথে আরও কিছু লোক আসবে। এই বলে তাদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমি এতক্ষণ পায়েলের আব্বু আম্মুর সাথে কথা বলছি, আর পায়েল এক কোণে দাঁড়িয়ে সব শুনেছে। পায়েল তার আব্বু আম্মুর কথা শুনে খুশিতে রুমে চলে গেল। আমি তাদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা স্কুলের সামনে চলে আসলাম। স্কুলের সামনে এসে দেখি নাজিম 5 গাড়ি লোক নিয়ে অপেক্ষা করছে। আমি তাদের সামনে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামার পর নাজিম আমার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আপনাকে সামনাসামনি দেখবো সেটা কখনোই স্বপ্নে ভাবিনি। ও আচ্ছা, এখন বলো, আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে। আমরা তো কাউকে দেখি নাই। রাফি ভাই আমাদের বলার পর আমি লোক নিয়ে চলে আসি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠলো। তাকে দেখি পায়েল ফোন দিছে। আমি রিসিভ করার পর পায়েল ওপাশ থেকে যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পায়েলের কথা শুনে আমার মাথা পুরো গরম হয়ে গেল। পায়েল আমাকে ফোন করে বলল, রাসেল, তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। আমজাদ খান নামে এক লোক ফোন দিয়েছে। উনি বলেছে তোমাকে যদি তাদের হাতে তুলে না দিই তাহলে আব্বুকে মেরে ফেল। আব্বু আম্মু এখন টেনশন করতেছে। আমি পায়েলের কথা শুনে মাথায় রক্ত উঠে গেছে। তখন আমি পায়েলকে বললাম, তোমার আব্বু আম্মুকে কোনো টেনশন করতে বলবে না। ওই আমজাদ খান আমার কিছুই করতে পারবে না, তোমার আব্বুর কিছুই করতে পারবে না। আমি এখনই আসছি তোমাদের বাসায়। প্লিজ তুমি এসো না। আমজাদ খানের লোক আমাদের বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। তোমাকে দেখলে হয়তো মেরে ফেলবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওরা আমাকে এখনো চিনে নাই, আমার কিছুই করতে পারবে না।
বলে ফোনটা কেটে নাজিম এবং তার লোক নিয়ে পায়েলদের বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর পায়েলদের বাসার সামনে চলে আসলাম। নাজিমকে আগে গাড়ি থেকে নামতে বললাম, তাকে বলছি চারপাশে তাকিয়ে দেখতে, কাউকে দেখা যায়নি। নাজিম এবং তার লোক গাড়ি থেকে নেমে বাসার চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পাইনি। তারপর আমি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি আর নাজিম ভিতরে ঢুকলাম আর বাকিদের বাহিরে পাহারা দিতে বললাম। ভিতরে ঢোকার পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন আমি বললাম, পায়েল আমাকে ফোন করে সব বলেছে, এখন বলুন আমজাদ খান আপনাকে আর কি বলেছে। এখন আমজাদ খান বলেছে তোমাকে তাদের হাতে তুলে দিতে, পায়েলকে তোমার সাথে বিয়ে দিতে মানা করেছে। আমি যদি এসব তোমাকে বলি তাহলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। আপনি আমাকে সব বলে দিছেন, তাহলে যদি আমজাদ খান আপনাকে মেরে ফেলে? আমি ওই আমজাদ খানকে ভয় পাই না। তোমার সাথে কথা বলার পর আমার সাহস বেড়ে গেছে, তাই আমি কাউকে ভয় পাই না। এই সাহস সবসময় মনের ভিতরে রাখবেন, তাহলে কোনো সন্ত্রাসী আপনার কিছুই করতে পারবে না। হঠাৎ বাইরে গোলাগুলি শব্দ শুরু হলো। আমি পকেট থেকে গানটা বের করে নাজিমকে সাথে নিয়ে বাসা থেকে বের হলাম। বাহিরে এসে দেখি 15-20 জনের মতো লোক আমার লোকদের গুলি করছে। তখন আমিও তাদের গুলি করতে লাগলাম। নাজিমও গুলি করতে লাগলো। গুলি করতে করতে প্রায় ওদের সবগুলো লোক মারা গেছে, কিন্তু হঠাৎ একটা গুলি এসে আমার হাতে লাগে। আমি নিচে বসে গেলাম। নাজিম আমাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। পায়েল আমাকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? আমার কিছুই হয়নি, শুধু হাতে একটা গুলি লেগেছে, এমনি ঠিক হয়ে যাবে। তুমি বললে ঠিক হয়ে যাবে, তুমি তো ডাক্তার। এখন তোমার হাত থেকে গুলি বের করতে হবে, তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না মা, রাসেলকে নিয়ে বাসা থেকে বের হওয়া যাবে না। আমজাদ খানের লোক আবারও ওর উপর আক্রমণ করতে পারে। আপনি ঠিকই বলেছেন, ভাইকে রুমে নিয়ে যান, আমি দেখি একজন ডাক্তার নিয়ে আসতে পারি কিনা। আপনাকে কোথাও যেতে হবে না, আমি ওর গুলি বের করব। আপনি শুধু ওকে ধরে আমার রুমে নিয়ে আসুন, আমি ওর গুলি বের করার ব্যবস্থা করছি। নাজিম আর পায়েলের আব্বু আমাকে ধরে পায়েলের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। গুলিটা অনেকটা ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর পায়েল রুমে এসে আমার পাশে বসলো। আমি তাকিয়ে দেখি পায়েলের হাতে একটা ছুরি। তখন পায়েল বলল, প্লিজ রাসেল, তোমাকে একটু ব্যথা সহ্য করতে হবে, এছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমি ব্যথার কারণে কথা বলতে পারছি না। মাথা নাড়িয়ে বললাম, গুলি বের করতে। তখন পায়েল নাজিমকে বলল, আপনি একটু রাসেলকে শক্ত করে চেপে ধরেন, আমি জানি ও অনেক ব্যথা পাবে। নাজিম আর কোনো কথা না বলে আমার এক হাত শক্ত করে চেপে ধরলো, আরেক হাত পায়েলের আব্বু চেপে ধরলো। পায়েল ছুরিটায় আগুন দিয়ে অনেক গরম করলো, তারপর ছুরিটার মাথা দিয়ে গুলি বের করতে লাগলো। পায়েল ছুরিটা হাতে লাগানোর সাথে সাথে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। হঠাৎ আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কি হলো আমি বলতে পারবো না। হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি রাইসা আমার এক হাত জড়িয়ে ধরে কান্না করতে আসে। তখন আমি রাইসাকে বললাম, আমার মামুনি কান্না করছো কেন? আমার তো কিছুই হয়নি। আর তুমি এখানে কার সাথে এসেছো? আমাকে রাফি চাচ্চু নিয়ে এসেছে। চাচ্চু বাইরে সবার সাথে কথা বলতে আছে। আজকে সকালে রাফি চাচ্চু আমাকে নিয়ে এসেছে। হঠাৎ রাফি, নাজিম এবং পায়েল রুমে আসলো। এতক্ষণ তো হাতের দিকে লক্ষ্য করি নাই। পায়েল আমার গুলিটা বের করে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তখন রাফি বলল, তোর হাতে গুলি লেগেছে, তুই আমাকে একটা মিনিট ফোন করে বলবি না? রাত 3টার সময় নাজিম আমাকে ফোন দিয়ে বলে তোর হাতে আমজাদ খানের লোক গুলি করেছে। তারপর ভোরে ভোরে রাইসাকে সাথে নিয়ে রওনা দিয়ে এখানে আসলাম। এসেছিস, ভালো হয়েছে। আর তোকে ফোন করতে পারি নাই, কারণ হাতে গুলি লাগার পর অনেক ব্যথা করছিল, তাই তোকে ফোন দিতে পারি নাই। এখন বল, কাউকে খুঁজে পেয়েছিস? এখনও কাউকে খুঁজে পাইনি, তবে বেশি দিন লাগবে না ওদের খুঁজে বের করতে। আমার মনে হয় মন্ত্রীর বিপক্ষ প্রার্থীকে ধরতে পারলে আমজাদ খানের সংবাদ পাওয়া যাবে। তুই বলছিস না মন্ত্রীর বিপক্ষ প্রার্থী আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে আমাকে মারার জন্য? আসলে তোকে না জানিয়ে আমি আমাদের এক লোককে ওই জুনাইদ সাহেব এর ওখানে পাঠিয়েছি একটা কাজের জন্য। তখন ওই লোকটা আমাকে ফোন দিয়ে ওইসব কথা বলেছে। তাহলে ঠিক আছে, আগে ওই জুনায়েদ সাহেবকে ধরতে হবে, তাহলে সব খবর পাওয়া যাবে। আমি যে দিনাজপুরে আসছি এটা হয়তো ওই জুনায়েদ সাহেব আমজাদ খানকে বলেছে, তা না হলে বাহিরের কেউ জানে না আমি কোথায় আছি। ওনাকে ধরতে হলে তো আমাদের আবার ঢাকায় ফিরে যেতে হবে, কিন্তু তোকে এই অবস্থায় রেখে আমি কোথায় যাব না। আমজাদ খানের লোক আবার আক্রমণ করতে পারে। তোদের কোথাও যেতে হবে না, আমি মেহেদির সাথে কথা বলছি। মেহেদিকে এবার ওপরে নিয়ে আসতে হবে। এবার আমাদের খেলা শুরু হবে। ওই আমজাদ খান এবং তার লোক কাউকে বাঁচিয়ে রাখবো না। এবারে বাংলাদেশ থেকে সব অবৈধ ব্যবসায় আগুন লাগিয়ে দিব। তুই ঠিকই বলছিস,
এবার আমাদের দেশের জন্য কিছু করতে হবে। দেশটাকে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ওদের হাত থেকে বাঁচাতে হবে। তারপর আমাদের কাজ ছেড়ে দেব। হঠাৎ পায়েল বলল, আপনাদের কথা শেষ হয়েছে? তাহলে এবার রাফি আর নাজিম, তোমরা নিচে যাও, আমাদের জন্য নাস্তা রেডি করো। আমি রাইসা এবং রাসেলকে রুমে খাইয়ে দিচ্ছি। নাজিম আর রাফি ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। পায়েল আমাকে ধরে বসালো। তখন পায়েল বলল, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আর রাইসা, মামুনি, তুমি আমার সাথে আসো, ফ্রেশ হয়ে বাবার সাথে খাবার খাবে। রাইসা আর পায়েল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো আর সাথে পানি নিয়ে এসে আমার মুখটা ধুয়ে দিল। পায়েল রুম থেকে বেরিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। পায়েল নিজ হাতে আমাকে এবং রাইসাকে খাইয়ে দিচ্ছে। নাস্তা খাওয়া শেষ হবার পর পায়েল আমাকে ওষুধ খাইয়ে দিল। তখন আমি পায়েলকে বললাম, পায়েল, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এটা তুমি কি বলছো? আমি আমার স্বামীর সেবা করছি, এখানে কষ্ট পাওয়ার কি আছে? এখনও তো আমাদের বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে? তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর আমাদের বিয়ে হবে। যদি আমি আমজাদ খানকে মারতে গিয়ে মরে যাই তখন তুমি কি করবে? তখন আমিও তোমার কাছে চলে যাব। তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমার মেয়েকে কে দেখে রাখবে? তখন তো তুমি ছাড়া ওর আপন কেউ থাকবে না। আমার কথা শুনে রাইসা বলে উঠল, যদি তোমার কিছু হয় তাহলে আমি আর আম্মু তোমার কাছে চলে যাব। আমি আর কোনো কথা না বলে রাইসা এবং পায়েলকে জড়িয়ে ধরলাম। পায়েল আর রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করার পর ওই পাশ থেকে যে কথা বলল তার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ওপাশ থেকে যে ফোন করেছে সে আর কেউ নয়, বর্তমান মন্ত্রী। মন্ত্রী বলল, রাসেল মাফিয়া, তোর সাহস কি করে হলো আমার অবৈধ ব্যবসায় আগুন লাগানোর? তুই আমাকে এখনো চিনতে পারিস নাই, তোকে আমি মেরেই ফেলবো। তুই কি মনে করেছিস আমি তোর কথা বিশ্বাস করব? আরে তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই তো তোর পিছনে লোক লাগিয়ে রেখেছি। তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে ভালো সেজেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। তুই হয়তো আরেকটা কথা জানিস নাই, ওই আমজাদ খান আমার সাথে হাত মিলিয়েছে। তোর কারণে আমরা কোনো কাজ করতে পারছি না, তাই তো জুনায়েদ ও আমাদের সাথে হাত মিলিয়েছে। এবার তোকে শেষ করে দেশটা আমাদের মতো চালাবো। আমি বেঁচে থাকতে তোরা সেটা কখনোই পারবি না। এতদিন তোকে কিছু করি নাই একমাত্র তোর স্ত্রীর কারণে, কিন্তু এবার তোকেও ওই আমজাদ খানের সাথে গুলি করে মারবো। সেটা তুই চেষ্টা করে দেখতে পারিস। এবার তো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই মরার জন্য প্রস্তুত থাকিস। সেটা সময় হলে দেখতে পাবি কে কাকে মারে। এবার আর তোর ওপর দয়া করব না। তোদের মতো মানুষদের না মেরে এই মাফিয়া কখনো শান্ত হবে না। বলে ফোনটা কেটে দিলাম। তখন পায়েল আমাকে বলল, আর ফোন ছিল, আর তুমি ওর সাথে এভাবে কথা বলছিলে কেন? আমার অনেক ভয় হচ্ছে যদি ওরা তোমাকে মেরে ফেলে। ওদের না মেরে আমি মাফিয়া কখনো মরবো না, আর মরলেও আফসোস থাকবে না, কারণ দেশের মানুষের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তুমি একা তাদের সাথে পেরে উঠবে? মন্ত্রীর হাত তো অনেক বড়, ওনার হাত দেশের বাইরের মানুষদের সাথে আছে। আমার হাতও অনেক বড়, সেটা তুমি সময় হলে দেখতে পাবে। আমাকে দেখতে সাধারণ মানুষের মতো লাগে, কিন্তু আমি যে কত বড় হারামি এটা ওই মন্ত্রী এবং আমজাদ খান জানে না। তোমার কিছু হয়ে গেলে আমি রাইসা কাকে নিয়ে বাঁচবো? আমি তোমাকে হারাতে পারবো না। পায়েল, তুমি ভেঙে পড়ো না, তাহলে আমি কাজটা করতে পারবো না। শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন এইসব জালিমদের ধ্বংস করতে পারি। তাহলে দেশের মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। আমি তোমার জন্য সব সময় দোয়া করি, তুমি যেন দেশের মানুষকে এইসব জালিমদের হাত থেকে রক্ষা করতে পারো। এই বলে আমি জড়িয়ে ধরলাম ওকে। আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আসলে আমি জানতাম মন্ত্রী এত সহজে ভালো হবার কথা নয়। হঠাৎ ভালো হবার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ওনার পিছনে লোক লাগিয়ে রেখেছি। পরে আমি সব জানতে পারলাম। মানুষের সাথে উপরে ভালোভাবে কথা বলবে আর ভিতরে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। তাই আমার লোকগুলোকে বলছি সুযোগ পেলে মন্ত্রীর গোডাউনে আগুন লাগিয়ে দিতে। ওরা তাই করলো, কিন্তু মন্ত্রীর আরও অনেকগুলো অবৈধ ব্যবসা আছে, সেগুলো কোথায় সেটাও আমি জানি। রাতে পায়েল নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে, ঔষধ খাইয়ে দিয়ে অন্য একটা রুমে রাইসাকে নিয়ে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি কল রিসিভ করে বলল, কিরে, কেমন আছিস? তোর হাতের ব্যথা কমেছে? আমি ভালো আছি, ব্যথা আগের থেকে কিছুটা কমছে। এখন বল তুই কেমন আছিস? সবগুলো ট্রেনিং দেওয়া শেষ হয়েছে? আমিও ভালো আছি, আর সবগুলোকে ভালোভাবে ট্রেনিং দিয়েছি। এখন তুই বললে উপরে উঠে আসবো, আমার কাজ শুরু করেও দিব। কালকে তুই সবাইকে নিয়ে
ওপরে উঠে আসবি। আর মন্ত্রীর এবং জুনাইদের যত অবৈধ ব্যবসা আছে সবগুলো ধ্বংস করে দিবি। তাদের লোক একটাকেও বাঁচিয়ে রাখবি না, সবগুলোকে মেরে মাটির নিচে পুঁতে রাখবি। ঠিক আছে, তুই যেভাবে বললি সেইভাবে কাজ হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিস তো। সমস্যা নেই, আমি রাফিকে বলে দিব, সে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আর কখন কি হয় আমাকে জানাবি। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। এবার আপনাদের একটা গোপন কথা খুলে বলি। মন্ত্রীর স্ত্রী মানে আন্টি আমাকে একদিন তার রুমে নিয়ে দরজা বন্ধ করে বলল, রাসেল, আমার একটা কাজ করে দিতে পারবি? হয়তো যে কাজের কথা বলবো তুমি সেটা কখনোই কল্পনা করতে পারবে না, কিন্তু তুমি আমার কাজটা করে দিবে। আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। কি কাজ আন্টি? যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তোমার কাজটা করে দিব, তবে এমন কোনো কাজের কথা বলবে না যেটা আমি করতে পারবো না। আমার কাজটা হচ্ছে আমার স্বামী মানে তোমার আঙ্কেলকে মেরে ফেলতে হবে। আন্টি, এটা আপনি কি বলছেন? আঙ্কেলকে কেন মারবো? আর ওনাকে মারলে তো আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হলে আমার কোনো সমস্যা নেই, ওই খুনিকে তোমার মারতে হবে। তুমি জানো ওই মন্ত্রী আমার বাবা মাকে মেরে আমাকে জোর করে বিয়ে করেছে। আমি অনেক চেষ্টা করছি ওকে মারার জন্য, কিন্তু মারতে পারি নাই। তুমি ওকে মেরে ফেলো। ওর মতো খুনের সাথে আমি সংসার করতে চাই না। ও শুধু আমার বাবা মাকে মারে নাই, ও আমার ভালোবাসার মানুষটাকেও মেরে ফেলেছে। আন্টি, কথাগুলো বলতে বলতে ওনার চোখ দিয়ে পানি পড়ে, পুরো শাড়ি ভিজে গেছে। আন্টির কথা শুনে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। তখন আমি আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, মন্ত্রী কেন আপনার বাবা মাকে মেরেছে এবং আপনার ভালোবাসার মানুষকে মেরেছে? আমার কথা শুনে আন্টি বলতে লাগলো, এ মন্ত্রী আমার বাবার সম্পত্তির জন্য আব্বু আম্মুকে মেরে ফেলেছে। তখন এই মন্ত্রীর কিছুই ছিল না। এই মন্ত্রী আব্বুর অফিসে একজন ম্যানেজার ছিল। আব্বু তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু মন্ত্রী আব্বুর সাথে বেইমানি করে গাড়ি বাড়ি অফিস ব্যাংক ব্যালেন্স সব কিছু সই করে নিয়ে যায়। আব্বু পুলিশের কাছে মামলা করতে যাওয়ার সময় আব্বু আম্মুকে বাসায় মেরে ফেলে। তারপর আমাকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করে। বিয়ের পর আজ পর্যন্ত আমাকে বাসার বাহিরে যেতে দেয়নি। প্রায় 15 বছরের মতো আমি বাসার বাহিরে যেতে পারি নাই। এ কারণে তুমি এই বাসায় আসলে ওর সামনে সুন্দরভাবে কথা বলি, কিন্তু মনের ভিতরে ওর জন্য ঘৃণা আর খুনের প্রতিশোধের আগুন জ্বলছে। এবার বলুন, আপনার ভালোবাসার মানুষটির সাথে কতদিনের রিলেশন ছিল? আর আপনার আব্বু আম্মুকে মারার আগে আপনি কি করতেন? তখন আমি পড়ালেখা করতাম, মাস্টার্স কমপ্লিট করছি। মাস্টার্স কমপ্লিট করার পর আব্বু আম্মুকে মেরে ফেলে এবং আমাকে জোর করে বিয়ে করে। আর আমার আর রাতুলের রিলেশন কলেজ লাইফ থেকে। মন্ত্রী আমাকে বিয়ে করার পর কেমন করে যেন রাতুলের কথা জানতে পারে। পরে আমাকে রাতুলকে মেরে ফেলার হুমকি দেয় যদি আমি বাহিরের কারো কাছে কিছু বলি। কিন্তু কয়টা মাস যাওয়ার পর রাতুলের কোনো খোঁজ খবর পাইনি। সে কি বেঁচে আছে নাকি মন্ত্রী ওকে মেরে ফেলেছে সেটা বলতে পারবো না। আমার মনে হয় মন্ত্রী তাকে মেরে ফেলেছে। ঠিক আছে আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, এই মন্ত্রীকে আমি কখনো বাঁচিয়ে রাখবো না। এখন ওনাকে মারা সহজ হবে না, আমার কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তা না হলে ওনাকে মারা যাবে না। এই ছিল আন্টির সাথে আমার কথা। এরপর ওই মন্ত্রীকে আমি দু চোখে দেখতে পারতাম না। আর মন্ত্রী যে সময় আমাকে ডাকতো তখনই চলে যেতাম, কারণ আমার প্রমাণ বের করতে হবে। আর এই পর্যন্ত মন্ত্রীর থেকে প্রায় 20 কোটি টাকার মতো নিছি। সবগুলো টাকা গরিবদের হক ছিল, তাই ওই টাকা দিয়ে আমি গরিবদের জন্য এত কিছু করে যাচ্ছি। আমি প্রায় অনেক প্রমাণ জোগাড় করেছি। এসব প্রমাণ জোগাড় করতে আন্টিও আমাকে সাহায্য করেছে। তো কি প্রমাণ জোগাড় করছি সেটা সময় হলে জানতে পারবেন। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি, হাতটা নাড়াচাড়া করতে পারছি, কিন্তু গাটা এখনও শুকায় নাই। আজকে পায়েল, আমি আর রাইসা মার্কেট করতে এসেছি। এখানে আসার সময় কোনো জামা কাপড় নিয়ে আসি নাই। রাফি 2 সেট জামা কিনে এনে দিছে, কিন্তু সেটা আমার পছন্দ হয়নি। কোনো রকম 10টা দিন পরেছি। আমার সাথে প্রায় 10টা গাড়ি লোক এসেছে, তারা সবাই মার্কেটের সামনে পাহারা দিচ্ছে। পায়েলের জন্য কিছু জামা কাপড় নিলাম, রাইসার জন্য নিলাম। হঠাৎ একটা নেকলেসের ওপর চোখ যায়। আমার নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, তাই পায়েল এবং রাইসার চোখ ফাঁকি দিয়ে নেকলেসটা কিনে নিলাম। এটা পায়েলকে ভালো বানাবে। কেনাকাটা সব শেষ। তখন মনে পড়ল শ্বশুর শাশুড়ির জন্য তো কিছুই নিলাম না। তারপর শ্বশুর শাশুড়ির জন্য কিছু মার্কেট করলাম, সব কিছু কেনাকাটা শেষ করলাম। তারপর পায়েলকে বললাম, পায়েল তোমার কি আর কিছু লাগবে? যদি লাগে বলো। আর রাইসা মামুনি, তোমার আর কিছু লাগবে? আব্বু,
আমার ওই বড় পুতুলটা লাগবে। পুতুলটা দেখতে অনেক সুন্দর। ঠিক আছে মামুনি, আমি এখনই কিনে দিচ্ছি তোমাকে। রাসেল, আমাকে ওই নুপুর জোড়া কিনে দাও। আমি ঠিক আছে বলে রাইসার পুতুল এবং পায়েলের নুপুর কিনে দিলাম। এর ফাঁকে রাফির জন্য কিছু কেনাকাটা করলাম। সব কিছু শেষ করে মার্কেট থেকে বেরিয়ে আসতেই হঠাৎ আমাদের সামনে একজন মহিলা আসলো এবং ওনার সাথে আরও 2জন মানুষ ছিল। তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা এখানে কেন আর আমার সামনে আসলো কেন? আমি তো এখন তাদের কাউকে চিনি না। আপনারা হয়তো ভাবছেন তারা কারা, যে তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা আর কেউ নয়, একজন হচ্ছে আমার গর্ভধারিণী মা এবং বাকি 2জন হচ্ছে আমার মামা মামি। আম্মু আমাকে দেখে বলল,